আচ্ছা, আজকে আমরা প্যানেল ডেটা নিয়ে ডিসকাশন করব। This is the second session on our panel data analysis. Okay. So last class-এ আমরা যেটা exploit করেছিলাম সেটা হচ্ছে variance, covariance matrix, এবং আমরা দেখেছিলাম যে after the regression command if we write VCE তাহলে আমরা somehow এই ম্যাট্রিক্সটা ইউজ করে এটা কি বলে এটাকে হোমোস্কেডাস্টিক স্ট্যান্ডার্ড এরর পেতে পারি, হ্যাঁ, আইদার বাই রাইটিং রোবাস্ট। এবং পরে আমরা দেখেছিলাম ইফ উই ইউজ দ্য কমান্ড ক্লাস্টার তাহলে প্যানেলের যে এন্টিটি গুলো আছে বা ইন্ডিভিজুয়াল, যদি আমরা তো আসলে পার্সন নিয়ে কাজ করতে পারি, কান্ট্রি হতে পারে বা ফার্ম হতে পারে, তাহলে উইদিন ক্লাস্টার তাদের যে কি বলবো এটাকে হেটেরোজেনিটি সেটাকে আমরা মিনিমাইজ করতে পারি, ঠিক আছে, সেই ইফেক্টটাকে। সো দ্যাট ইজ দ্য ফর্ম অফ GLS. সো হোয়াট ইজ GLS আমি একটু ছোট করে বলে নেই। GLS হচ্ছে জেনারেলাইজড লিস্ট স্কোয়ারস এস্টিমেটর, ঠিক আছে। ইট ইজ মোর এফিশিয়েন্ট দেন OLS। তার মানে যখন আমরা OLS এর চেয়ে বেশি এফিশিয়েন্ট কিছু একটা ইউজ করার চেষ্টা করছি, দ্যাট ইজ GLS। যেমন VCE ক্লাস্টার কমান্ডটা দিয়ে আমরা যেটা করার চেষ্টা করছি, we are exploiting the variance covariance matrix to obtain more efficient estimator. That is a form of GLS. ঠিক আছে। আচ্ছা, GLS is more efficient যখন হচ্ছে GLS is more efficient than OLS when more information about time variant is available. Okay, time variant মানে হচ্ছে সময়ের সাথে সাথে কোনো একটা ভ্যারিয়েবলের ভ্যালুস যখন ভ্যারি করে, ঠিক আছে। বাট আসলে এটা ফিজিবল না, কারণ আমরা জানি যে আমাদের যে রেগুলার যে রিগ্রেশন মডেল সেখানে আমাদের এরর টার্মটা থাকে এখানে হচ্ছে আনঅবজার্ভড ম্যাটেরিয়াল গুলোর জন্য, ঠিক না। সো আনঅবজার্ভড ম্যাটেরিয়াল গুলো থাকে দেখি তো এখানে এরর থাকবে। এবং হোয়াট এভার ইউ কনসিডার, আপনি যতটুকুই মেজার করে ফাইন্ড আউট করেন যে দিস ভ্যারিয়েবলস অফ ইফেক্ট অন ওয়াই, তারপরেও কিছু কি বলে এটাকে এলিমেন্ট থাকতে পারে যেটার ইফেক্ট আসলে আমাদের ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের উপর পড়ে। সো আমাদের একদম পারফেক্ট ইনফরমেশন আছে অন দ্য টাইম ভ্যারিয়েন্ট ভ্যারিয়েবলস, এই কথাটা আসলে ফিজিবল না, হ্যাঁ, ইভেন আফটার উই ইউজ দ্য ভ্যারিয়েন্স কোভারিয়েন্স ম্যাট্রিক্স। তো যাই হোক, তারপরে আমরা ম্যাক্সিমাম পসিবল এফিসিয়েন্সি এনশিওর করার চেষ্টা করি। তো আজকে এই পারপাসেই আমরা দুইটা মডেল দেখবো which we can apply for the panel data. একটা হচ্ছে random effect মডেল, একটা হচ্ছে fixed effect মডেল। ওকে ম্যাডাম, আমার ছোট্ট একটা কোশ্চেন ছিল রিগার্ডিং দিস ওয়ান। জি ম্যাডাম, দিস ওয়ান। বলো। ম্যাডাম, আপনি আমাদেরকে যখন টাইম সিরিজ শুরু করলেন তখন আপনি বললেন যে টাইম সিরিজের যে 5টা বৈশিষ্ট্য পড়ালেন, তারপরে বললেন যে গাউস মার্কভ থিওরেম অনুযায়ী এটা হচ্ছে ব্লু বেস্ট লিনিয়ার আনবায়াসড এস্টিমেট, এটা আমরা বলতে পারি। কিন্তু তারপরে আপনি এখন আমাদেরকে বলছেন যে জেনারেলাইজড লিস্ট স্কোয়ার হচ্ছে টাইম ভেরিয়েন্ট ইনফরমেশন নিয়ে যখন আমরা কাজ করব তখন হচ্ছে OLS হচ্ছে বেটার এবং এফিসিয়েন্ট। এখন আমরা এফিসিয়েন্ট বলছি কোন টার্মসে? আচ্ছা, একটা টার্ম হচ্ছে বায়াসড অর নট, বায়াসনেস এভাবে বলি। আরেকটা টার্ম হচ্ছে এফিশিয়েন্সি। ঠিক আছে, আমি বলেছিলাম যখন আমরা গজ মার্কভ অ্যাজাম্পশনস পড়েছি, প্রথম 4টা যে অ্যাজাম্পশনস ছিল দ্যাট ওয়্যার রিলেটেড উইথ দ্য বায়াসনেস, যে সেই অ্যাজাম্পশনস গুলো যদি ফুলফিলড না হয় দ্য রেজাল্ট উইল বি বায়াসড, মানে
ভ্যালিড না রেজাল্ট, মোট কথা। এফিসিয়েন্সি ইজ সামথিং এলস। হ্যাঁ, যেমন আমরা পড়েছিলাম the assumption related to the heteroscedasticity, রাইট? এবং তখন আমি বলেছিলাম যে যদি heteroscedasticity রিলেটেড যে অ্যাজাম্পশনটা আছে, আমি এত ডিটেলে বলছি না, রিপিট করছি না, আই হোপ বাই দিস টাইম আপনারা জিনিসগুলো আপনাদের মাথায় আছে। সো হেটেরোস্কেডাস্টিসিটি রিলেটেড যে অ্যাজাম্পশনটা আছে, ইফ দ্যাট অ্যাজাম্পশন ইজ ভায়োলেটেড, তার মানে এই না যে রেজাল্ট ইজ বায়াসড। মনে আছে কথাটা? তার মানে হচ্ছে রেজাল্ট ইজ নট বায়াসড, বা আমরা বলি যেটা আনবায়াসড, বাট ইট মে বি নট এফিশিয়েন্ট। হ্যাঁ, কারণ আপনার যে স্ট্যান্ডার্ড এররটা, সেটার ক্যালকুলেশন ইজ নট এফিশিয়েন্ট। সো উই ওয়ান্ট মোর efficient standard errors. So therefore আপনার যে p value বা confidence interval, যেটার উপর বেস করে আপনি বলেন যে this is significant, this null hypothesis should be rejected, there is the correlation, সেই স্ট্যান্ডার্ড এররের মেজারমেন্টটা যেন আরো এফিশিয়েন্ট হয়। ওকে, যেমন মনে করেন আমরা যখন রেগুলার ওএলএস করেছি উইদাউট ইউজিং দ্য ভিসিই রোবাস্ট অর ভিসি ক্লাস্টার কমান্ডস, তখন কিন্তু আপনার যে স্ট্যান্ডার্ড এররের রেজাল্ট আসছে, দ্যাট ইজ অ্যাকসেপ্টেবল, আপনি এটাকে ফেলে দিতে পারবেন না। বাট টু মেক ইট মোর এফিশিয়েন্ট, আমরা ইউজ করেছি ভিসিই রোবাস্ট। টু মেক ইট মোর এফিশিয়েন্ট, উই হ্যাভ ইউজড ভিসিই ক্লাস্টার। এখন আপনি বলতে পারেন তো ম্যাডাম এগুলো ঝামেলা টামেলা না করে একবার এটা করলে তো পারতাম। আচ্ছা, একবারে এটা আমরা করি নাই, কারণ ধাপে ধাপে আমরা আরো এফিশিয়েন্ট মডেল আসলে আইডেন্টিফাই করছি। আমি এই মুহূর্তে যে মডেলটা ইউজ করেছি তার চেয়েও এফিশিয়েন্ট মডেল বাই দিস টাইম চলে আসছে, যেটা আমি অ্যাপ্লাই করি নাই। সো ডে বাই ডে উই আর ইমপ্রুভিং, বিষয়টা হচ্ছে এরকম। হ্যাঁ, যেমন আমরা ওএলএস রিগ্রেশন ইউজ করেছি, সেটার একটা গুড ভার্সন হচ্ছে জিএলএস, যেখানে আমি বললাম যে আমরা ভেক্টর ভ্যারিয়েন্স কোভারেন্স ম্যাট্রিক্স ইউজ করেছি। ফার্দার এফিসিয়েন্সি ইনশিওর করার জন্য we are using FGLS, ঠিক আছে, which is feasible generalized least squares estimator. ওকে, তার মানে হচ্ছে একটু আগে বললাম না যে জিএলএস এর যে অ্যাজাম্পশন বা ডিমান্ড, যে we will know more about the information on the time invariant components, এটা একটা ইনফিজিবল একটা কথা। সো আমাদের অ্যাজাম্পশনটা আরো ফিজিবল হতে হবে, আমাদের ডিমান্ডটা ফিজিবল হতে হবে, ঠিক আছে। সো দ্যাট পারপাস আমরা ইউজ করবো যেটা ফার্দার এফিসিয়েন্সি এনশিওর করার জন্য, দ্যাট ওয়ান ইজ এফজিএলএস। এবং এই যে আমি দুইটা মডেলের কথা বললাম, বলছি কিনা এখন আমি জানি না, ভুলে গেছি কি দিয়ে শুরু করেছিলাম। আচ্ছা, কোথায় লিখবো? এফজিএলএস হচ্ছে আমরা যেটা ইউজ করতে চাচ্ছি মডেল, শুধু যে এই দুইটা মডেলেই মানে FGLS is limited না, বিষয়টা তা না, but we are going to start with this one. Fixed effect model and random effect model. Okay, so these models are exactly this what we want. আমরা চাচ্ছি যে more consistent estimator. Okay, so let me start our class with random effect model. ইভেন আমি পরবর্তী ক্লাসে যে ডিসকাশন করব তখন বলবেন ম্যাডাম তাইলে আপনি র্যান্ডম আর ফিক্সড ইফেক্ট পড়াইলেন কেন, এখন যেটা বলতেছেন এটা মোর ইফিশিয়েন্ট, ঠিক আছে। র্যান্ডম এস্টিমেটরের
মেইন অ্যাজাম্পশন হচ্ছে an observed time invariant random component of the model is unrelated to the regressors. ওকে, আচ্ছা এটার মানেটা কি? এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট যে টার্ম সেটা হচ্ছে টাইম ইনভেরিয়েন্ট। হ্যাঁ, টাইম ইনভেরিয়েন্ট মানে হচ্ছে অনেকগুলো ভেরিয়েবল হতে পারে। হ্যাঁ, ফর সিম্পলিসিটি আই এম কনসিডারিং ওয়ান, একটা পার্টিকুলার ভেরিয়েবল যেটার ভ্যালু সময়ের সাথে সাথে বদলায় না। হ্যাঁ, বা কম্বিনেশন মানে কম্বাইন্ড ইফেক্ট অফ ভেরিয়েবল এলিমেন্টস যেটার ভ্যালু সময়ের সাথে সাথে বদলায় না, টাইম ইনভেরিয়েন্ট। সেই কম্পোনেন্টের সাথে আমাদের লিনিয়ার রিগ্রেশনের যে রিগ্রেসরসরা আছে তারা হচ্ছে রিলেটেড না, সোজা কথা। হ্যাঁ, যদি এই অ্যাজাম্পশন ভ্যালিড হয়ে থাকে তাহলে উই ক্যান ফাইন্ড কনসিস্টেন্ট এন্ড এফিশিয়েন্ট এস্টিমেট। ওকে, আমি একটা মানে যেটা আমাদের লাস্ট ক্লাসে আমরা ওয়েজের একটা এক্সাম্পল পড়েছিলাম, আই হোপ আপনাদের মনে আছে যে আমাদের ওয়েজ ছিল হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, একটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ছিল আমাদের ম্যাক্সিমাম grade of education, working in the south, মনে আছে I hope, belonging to an union, এ হবে না এন হবে এখানে, ইউনিয়ন এখান থেকে ঘাপলা আছে, আমরা এ ধরে নেই, ইউ এ হবে a union and then tenure. ওকে, আচ্ছা এখন তো ভুল করলাম, আমার তো এটা ইকুয়েশন ফরম্যাটে লেখা উচিত ছিল। ফাইন, এখন এই যদি হয় আমার ইকুয়েশন, আপনারা কি বলতে পারবেন এই ইকুয়েশনের টাইম ইনভেরিয়েন্ট র্যান্ডম কম্পোনেন্ট কোনটা? দেখি কেউ কোনো আন্দাজ করতে পারেন কিনা, ভুল হলে তো কোনো অসুবিধা নাই। ম্যাডাম এই যে সাউথ যেটা সেটা আপনি বলতেছেন যে সাউথ হচ্ছে টাইম ইনভেরিয়েন্ট, কেন? মানে এই সাউথ মানে সাউথ আর নর্থ এটা কি লোকেশন বোঝাচ্ছে না যে সে কোন এরিয়ায় কাজ করতেছে তার উপর ডিপেন্ড করতেছে তার ওয়েজ কত হবে, তাহলে এটা কি টাইমের সাথে ভ্যারি করে? অবশ্যই, একজন ব্যক্তি 2001 সালে সাউথে কাজ করতো, আচ্ছা, হ্যাঁ 2010-এ হয়তো সে নর্থে শিফট করলো এবং ওইখানে কাজ করে। তাহলে ভুল ম্যাডাম। না ঠিক আছে, ভুল হতেই পারে, ওকে, বাট আপনার ব্রেন স্টর্ম করতে পারেন যা কি হতে পারে। হ্যাঁ, টেনিউর না টেনিয়রও না। আচ্ছা আমি বলে দিই, এটা হচ্ছে এই আলফা, আমরা এটাকে কি বলি?
আমরা এটাকে বলি কনস্ট্যান্ট, ঠিক না? এই ভ্যালুটা হচ্ছে আমরা বলি টাইম ইনভেরিয়েন্ট র্যান্ডম কম্পোনেন্ট। দেখেন এখানে কিন্তু আমি কোনো টি লিখি নাই, ইট ইজ আলফা আই, দেয়ার ইজ নো টি, রাদার এই যে এরর টার্ম এখানে আছে আই টি, তার মানে এটা টাইমের সাথে সাথে ভ্যারি করছে, ঠিক না? তো আমরা যেটা বলতে যাচ্ছি, দিস টার্ম Ma'am, আলফা, education, maximum grade of education. না মানে আমি বলছি দেখেন এটা গ্রেড না, কারণ একজন মানুষ হয়তো 12-এ পড়ে একটা জবে জয়েন করেছে, সে হয়তো মানে ইউনিভার্সিটিতে আন্ডার গ্রেডে ভর্তি হলো বা 10th গ্রেডে জবে জয়েন করেছে এবং আস্তে আস্তে সে নেক্সট ইয়ারে 11 করলো, তারপরে 12 শেষ করলো। টেনিওর চেঞ্জ হয়, টেনিওরের কন্ট্রাক্ট চেঞ্জ হয়, সে এক ইউনিয়ন থেকে আরেক ইউনিয়নে যেতে পারে। হ্যাঁ, সো এই ভ্যারিয়েবল গুলো তো আসলে আমরা কনসিডার করে ফেলছি। তবে হ্যাঁ, এগুলো টাইম ভ্যারিয়েন্ট বা ইনভ্যারিয়েন্ট ইস্যুস গুলো থাকতে পারে, বাট আমাদের ইকুয়েশনে যেখানে আমরা কনফার্ম, সেটা হচ্ছে এই কনস্ট্যান্ট যে আছে আমাদের আলফা, দ্যাট ওয়ান ইজ দ্য টাইম ইনভেরিয়েন্ট র্যান্ডম কম্পোনেন্ট, ঠিক আছে? কারণ সময়ের সাথে সাথে যেই ভ্যারিয়েবল গুলার কোনো ভ্যালু চেঞ্জ হবে না, whatever the situation is, t ধরেন t minus 1 ধরেন, the constant value will remain same. In that case, এটা হচ্ছে টাইম ইনভেরিয়েন্ট এই আলফা। হ্যাঁ, আমি আরো পরে যখন বলবো বুঝতে পারবেন। তো আমরা বলতে চাচ্ছি যে একটা ইকুয়েশন যে আলফা, this alpha's value is not correlated with grade or south or union and tenure. সেটা হচ্ছে আমাদের একটা অ্যাসাম্পশন। যদি তারা কোরিলেটেড থাকতো তাহলে আমাদের রেজাল্টটা বায়াসড হতো। হ্যাঁ, আমরা ধরে নিচ্ছি ইট ইজ নট কোরিলেটেড, সো আমরা যেটা ইউজ করব সেটা হচ্ছে র্যান্ডম ইফেক্ট মডেল ইউজ করব, ঠিক আছে? আচ্ছা, আমি আরেকটু ক্লিয়ার করে বলি, এটুকু মুছে ফেলি। এই পোর্শনটা উপর থাকলে ভালো হতো, বাট somehow we should manage this. সেটা হচ্ছে এই যে আমরা বলতেছি টাইম ইনভেরিয়েন্ট আনঅবজারভেবলস, হ্যাঁ, এই যে ওয়েজের যে এক্সাম্পলটা আমরা বললাম তার জন্য সেটা কি ধরনের হতে পারে? একটা হচ্ছে propensity to exert effort, যেটা আমরা ইকুয়েশনে ধরি নাই। আরেকটা হচ্ছে হাই লেভেল অফ ইন্টেলিজেন্স। হ্যাঁ, এখন আপনারা কিন্তু ভুল বুঝবেন না, আপনারা ভাববেন না যে আপনারা যদি 2001 থেকে 2010 এই টাইম ফ্রেমে ডেটা নিয়ে রিগ্রেশন রান করেন, যে কনস্ট্যান্ট আসবে 2011 থেকে 2020 এই টাইম ফ্রেমে ডেটা নিয়ে রিগ্রেশন রান করলে কনস্ট্যান্ট সেম আসবে, ঠিক আছে? দিস ভ্যালু উইল ভ্যারি, বাট তার ভিতরে কিছু কম্পোনেন্টস আছে যেটা আসলে যে পোর্শনটুকু ভ্যারি করে নাই। যেমন ফর দ্য ওয়েজ এক্সাম্পল, আমরা বলতেছি এই ভ্যারিয়েবলটা এবং এই ভ্যারিয়েবলটা তাদের ভ্যালুজ আর কনস্ট্যান্ট। যেমন প্রোপেনসিটি টু এক্সার্ট এফোর্ট, হ্যাঁ, এখন আমার সাবজেক্টিভ জাজমেন্ট ইজ সামথিং এলস, আমার ইনটিউশন ইজ এলস, বাট কি বলছে থিওরিটিক্যালি সেটা আমরা দেখি। এরকম ধারণা করা হয় যে একজন মানুষের যে লেভেল অফ ইন্টেলিজেন্স, আপনি সেটাকে চেঞ্জ করতে পারবেন না, ঠিক আছে? আবার প্রপেন্সিটি টু এক্সার্ট ইফোর্ট মানে পরিশ্রম করার তার যে ক্ষমতা, সে লেভেলটাকে আপনি চেঞ্জ করতে পারবেন না। ইউ ক্যান ইউটিলাইজ দিস, হ্যাঁ, ইউ ক্যান ফোর্স, ইউ ক্যান ট্রেন আপ, কিন্তু তার যে লেভেল, পরিশ্রম করার লেভেল বা তার যে ইন্টেলিজেন্স, সেটাকে আপনি চেঞ্জ করতে পারবেন না। সো ওভার দি টাইম এটা চেঞ্জ হবে না। এটা হচ্ছে একটা থিওরি। এখন আপনি আমি আমাদের ইনটিউশন সামথিং এলস বলে, বাট দিস ইজ আ এস্টাবলিশড থিওরি, ঠিক আছে? যেমন আমি মনে করি যে লেভেল অফ ইন্টেলিজেন্স হয়তো বা এডুকেশনের সাথে এক্সপেরিয়েন্সের সাথে ইনক্রিজ করতে পারে, হ্যাঁ, এবং আমি মনে করি ভেরি ন্যাচারালি আমার এক্সপেরিয়েন্সের সাথে, আমার ট্রেনিং এর সাথে, আমার ব্যাকগ্রাউন্ডের সাথে হয়তো বা আমার
প্রপেন্সিটি টু এক্সার্ট এফোর্টও বেশি হতে পারে। ঠিক আছে, যেমন আমি যদি ইকোনোমেট্রিক্স এই কোর্সটা না জানতাম তাহলে আমি কিভাবে পড়াইতাম? হ্যাঁ, যে ব্যক্তি এমআইএস না জানে সে এমআইএস এর মতো টেকনিক্যাল কোর্স কিভাবে পড়াবে? আমি যদি মার্কেটিং এ আন্ডারগ্রেড করতাম আমি ফাইন্যান্স কিভাবে পড়াইতাম? ঠিক আছে, এটা আমার ইনটিউশন, বাট লেট মি গো টু গেট থ্রু দ্য থিওরি ফার্স্ট, তারপর আমরা দেখতেছি। যদিও আমাদের কাছে মনে হচ্ছে যেটা খুব একটা হয়তো ভ্যালিড কথা না, যে এই দুটো ভ্যারিয়েবল কি আদৌ টাইম ইনভেরিয়েন্ট, উই ডোন্ট নো, বাট ধরে নেই যে হ্যাঁ থিওরি আমাদেরকে বলছে, সামহাউ আমাদের এম্পিরিক্যাল এভিডেন্স সাজেস্ট করে যে দিস টু ভ্যারিয়েবলস আর টাইম ইনভেরিয়েন্ট। সো এটার জন্য আমরা কি করব? আমরা র্যান্ডম ইফেক্ট মডেল ইউজ করব। ওকে, আচ্ছা, আমরা যদি টিচার্স যে ডেটা আপনাদেরকে আমি দিছি, হয়তো আপনারা দেখছেন, যদি নাও দেখে থাকেন লাস্ট ক্লাসে আমাদের এটার উপর ডিসকাশন হচ্ছে। ইন কেস অফ দ্য টিচার্স এক্সাম্পল, আমাদের টাইম ইনভেরিয়েন্ট অবজারভেশন কি হতে পারে? আচ্ছা, আমাদের মনে আছে হয়তো আপনাদের, আমাদের টিচার্স ডেটা জন্য আমাদের স্টাডিতে ছিল এরকম যে একটা পার্টিকুলার ডিস্ট্রিক্টের স্কুলের পারফরমেন্স, স্কুলগুলোর কম্বাইন্ড পারফরমেন্স কেমন হতে পারে। ঠিক আছে, ইন দ্যাট কেস মনে করেন যে সেই স্কুলের জিওগ্রাফিক্যাল যে পজিশন বা আমরা বলি লোকেশন, সেটা তো টাইম ইনভেরিয়েন্ট, ঠিক না? আজকে যদি একটা স্কুল পাবনা থাকে, সেম স্কুল একটা ব্রাঞ্চ খুলবে ঢাকায়, ওই স্কুলটা উঠে ঢাকায় চলে আসতেছে না। হ্যাঁ, দ্য ক্লাইমেট, এরকম অনেক কিছু থাকতে পারে। ওকে, সো এটা একটু মোর ফিজিবল লাগতেছে, ঠিক না? সো একদমই যে টাইম ইনভেরিয়েন্ট কিছু না হবে না, বিষয়টা এরকম না। ওকে, দিস সাউন্ডস মোর রিয়েলিস্টিক। আচ্ছা, হাউএভার, তার মানে যখন আমরা মনে করব যে দ্য টাইম ইনভেরিয়েন্ট অবজারভেবল এখানে আছে, তখন we will use random effect model. Okay, otherwise the fixed effect model. আচ্ছা, suppose y I t alpha I beta and x I t and then error I t or residual I t. হ্যাঁ, এটা একটা লিনিয়ার প্যানেল মডেল। এখন যেটা বললাম, আলফা এর সাথে কোনো টি নাই কারণ টাইম ইনভেরিয়েন্ট। আচ্ছা, এখন এই একই রিগ্রেশন থেকে আমরা এটা একটু রিরাইট করি। ওকে, কি করলাম আমি, এটা এখানে থাকলো, বাট দিস ইজ সামথিং নিউ। তো এই নিউ ভেক্টরের মধ্যে কি আছে? দিস ইজ অ্যাকচুয়ালি আলফা আই এন্ড এরর আই টি। আচ্ছা, এইটার প্রোনাউন্সিয়েশনটা কি হবে? এটাও একটা গ্রিক সিম্বল, প্রতি ক্লাসে আমরা গ্রিক সিম্বল শিখছি। এটা কমপ্লিমেন্টারি ক্লাস অফ গ্রিক ল্যাঙ্গুয়েজ হয়ে গেছে। It sounds like new. Okay, আচ্ছা, new combinedly শো করছে দুইটা কম্পোনেন্ট। হ্যাঁ, so this is actually unobserved random disturbance. ঠিক আছে, তার ভিতর কি আছে আবার রিপিট করছি, new is representing unobserved random disturbance। হ্যাঁ, যেটা আসলে আমরা যে কম্পোনেন্টস গুলো আমরা মানে বুঝতে পারতেছি না, বাট ইট ইজ এফেক্টিং ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। হ্যাঁ, তার মধ্যে দুইটা কম্পোনেন্ট আছে, one is alpha, this is the time
invariant component, and another one is time varying component, যেটা আমাদের এররটা আমরা রেসিডুয়ালে চলে যাবে। তার মানে হচ্ছে there are elements in our model that change with time, and there are also elements that do not. So panel data analysis এর সময় we are considering these two separately and it allows us to think about unobserved individual heterogeneity and also dynamic relationship. Okay. আচ্ছা। আমি এখানে খুব বেশি অ্যালগরিদম দেখাবো না, হ্যাঁ, জাস্ট একটু জেনে রাখেন যে আমরা ফাইনালি যেটা করার চেষ্টা করছি, অবশ্যই হাতে কলমে আমরা সেটা করব না, সফটওয়্যার প্যাকেজ গুলো খুব ভালো মতো এটা আমাদের এস্টিমেট করে দেবে। সেটা হচ্ছে we are trying to get the omega here, হ্যাঁ, the omega হচ্ছে the expected, এই যে আমাদের যে sorry, VI ছিল সেটা নু যেটা, ঠিক আছে। এবং এই 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 জিনিসটা পাওয়ার জন্য যেটা আমরা করব সেটা হচ্ছে we will construct estimator for sigma of alpha and sigma of error, যেটা আমাদের এই নু এর কম্পোনেন্ট ছিল, এটা আগে আমি যেটা বলছি। ওকে, আচ্ছা, সো নাথিং টু ওয়ারি, আমরা এটা সফটওয়্যার প্যাকেজ দিয়ে বের করে ফেলবো, যেটা আমি এখন দেখাবো। আমাকে একটু সময় দেন। Okay. ওকে, সো এখন দেখতে পাচ্ছেন আমার স্টেটা ভিউ? সবাই? Yes, ma'am. Yes, madam. ওকে, এটা তো আর নতুন করে ডেসক্রাইব করার কিছু নাই, যেটা আমরা লাস্ট ক্লাসে ওয়েজ ফাইল যেটা দেখেছিলাম, এটা সেটাই অ্যাকচুয়ালি। আচ্ছা, যেটা আমরা করতে চাচ্ছিলাম, আমি একটা ডু ফাইল অলরেডি ক্রিয়েট করেছি আজকের ক্লাসের জন্য। এখন কি ডু ফাইলটা দেখতে পাচ্ছেন? না, হ্যাঁ পাচ্ছেন তো, এই যে আমার এই ডিভাইসে ma'am. দেখা যাচ্ছে। ওকে, সো ফার্স্ট আমরা যেটা করব, xset কমান্ডটা নিয়ে আগে স্টেটাকে আমরা নোটিফাই করব যে we are going to use panel data, যে ও বলে দিছে this is unbalanced, যেটা আমরা কালকে লাস্ট ক্লাসে দেখেছি। আচ্ছা, এই কমান্ডটা এখন আমরা রান করব। এটার পার্থক্যটা কি আছে আগেরটার সাথে? সো আমরা আগে যখন ওএলএস রান করেছিলাম, এখানে একটু লিখে লিখে দেখাই, কোথায় লিখি, এখানে লিখি, এখানে লিখতে তো আবার আমি ঝামেলা হয়ে যাবে। কপি করে নেই। আচ্ছা, আমরা যখন রেগুলার মডেল ইউজ করেছিলাম ওএলএস, তখন আমাদের কমান্ডটা ছিল
RAG, ঠিক না? আচ্ছা, now for random effect আমরা যে কমান্ডটা ইউজ করব that is xt। তাহলে আমরা xt কমান্ডের মাধ্যমে স্টেটাকে জানাচ্ছি যে we are going to use the random effect and these and that are my assumptions। সেই ওয়াইজ যেটা হচ্ছে ওই যে সিগমা ফর দি আলফা এবং সিগমা ফর দি রেসিডুয়াল, এই দুটো ক্যালকুলেট করবে এবং অ্যাকর্ডিংলি তাদের আলাদা আদার্স যে এস্টিমেটরস আছে আমাদের যে বেটা কোএফিসিয়েন্ট আমরা চাই, মোর এফিশিয়েন্ট বেটা কোএফিসিয়েন্ট, সেটা সেই ওয়াইজ তারা ক্যালকুলেট করবে। হ্যাঁ, আর পরে এই যে ভিসিই এবং ক্লাস্টার আইডি কোড এটা আমরা দিয়েছি কারণ আমরা চাই এটা রোবাস্ট রেজাল্ট আসুক। ইভেন আপনি যদি এটা না দেন এবং এখানে যদি আপনি ভুলে গেছি ব্র্যাকেট ছাড়াই বোধহয় রবাস্ট লিখতাম, লেখেন একই রেজাল্ট আসবে। ঠিক আছে, কারণ we are going to use the random fixed effect which already is using by default আমাদের যেটা variance covariance matrix সেটা তারা by default ইউজ করে। বাট ওকে, আমরা এটা দিয়ে কাজ করি যেহেতু আমরা সিবিসি ক্লাস্টার আইডি কোড দিলে মাল্টিপল ইস্যু সলভ হয়। ঠিক আছে, সো দিস আর আওয়ার আউটকামস। বার ছিল কিছু লেখালেখি করার জন্য, এটা করি। আচ্ছা, প্রথমে আমরা যেটা দেখবো, hope it will work. আচ্ছা, হোয়াটএভার, আমি একটু হাইলাইট করলাম, দেখলেন? পুরাটা হাইলাইট হইলে কলম ছিল এখানে একটা। This one. Sorry. সরি, সময় নষ্ট হচ্ছে। এই যে এই পোর্শনটা আসলে আমি বলতে যাচ্ছিলাম। হ্যাঁ, খুব বেশি স্ট্রেট লাইন হইল না, বাট হোয়াট ইজ ইট অ্যাকচুয়ালি মিন? এখানে হচ্ছে সি এই যে পোর্শনটা, হ্যাঁ, মিউ আন্ডারস্কোর আই, ইট ইজ অ্যাকচুয়ালি ইন্ডিকেটিং দি আলফা। হ্যাঁ, যদি এখানে আলফা লিখে নেয়। আচ্ছা, এইটা লিখে নিতে হবে। আচ্ছা, আমি আমি না, সরি, আমি এটা ইয়ে করতে পারতেছি না। এই যে, হ্যাঁ, সো এই যে পোর্শনটা মিউ আন্ডারস্কোর আই, দিস ইজ অ্যাকচুয়ালি আলফা। সো এই পোর্শনটা কি ইন্ডিকেট করছে দেখেন। এক মিনিট, আমি ক্লাস নিতে, কথা শোনা যাচ্ছে? আচ্ছা, এটা হচ্ছে আমাদের ফার্স্ট মোমেন্ট অ্যাজাম্পশন, হ্যাঁ, যেটা এক্সপ্লিসিটলি স্টেটেড যে আমাদের আলফা ইজ নট কোরিলেটেড উইথ আদার রিগ্রেসর্স। So correlation between the alpha and other regressors is equal to 0, it is assumed. Okay, আচ্ছা, গেল একটা ইস্যু। সি এখানে এটা বলাই আছে, it is a random effect GLS regression। আচ্ছা, আমাদের এই মডেলটার ভ্যালিডিটি বা কি বলবো এটাকে,
এফিশিয়েন্সি টেস্ট করেছি আমরা ওয়াইল্ড chi-square টেস্ট দিয়ে, and accordingly it is showing that it is efficient. এটা আমাদের আপাতত কনসার্ন না। আচ্ছা, সি এখানে একটা ভ্যালু এসেছে ফর সিগমা মিউ। এটা কি আসলো বলতে পারবেন কেউ? এই যে সিগমা মিউ এন্ড সিগমা ই, এই দুইটা কি আসলে? কেউ কি বলতে পারবেন ক্লাসে? এই দুটো কি ইন্ডিকেট করছে? আমি সরি, আমি খুব ভালো লিখতে পারছি না। ম্যাম না, constant standard deviation আর error standard deviation। রাইট কনস্ট্যান্ট স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এবং এরর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, রাইট। যেটার কম্বিনেশনটা হচ্ছে যে আমাদের আমরা যেটা বলেছিলাম নু, ঠিক আছে? লিখতেই পারতেছি না, আচ্ছা হোয়াটএভার। এন্ড দ্য ইম্পর্টেন্ট অ্যানাদার ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে রো। সি অ্যাটলিস্ট কার্সরটা যে রাখছি সেটা দেখতে পাচ্ছেন না? জি ম্যাম। রো হচ্ছে, এখানে লেখা আছে ফ্র্যাকশন অফ দ্য ভ্যারিয়েন্স ডিউ টু আলফা। হ্যাঁ, আলফা লিখে নাই, আমি বললাম আলফা। তার মানে এই যে ভ্যারিয়েন্স গুলো এখানে আসলো, দ্যাট ইজ ডিউ টু দ্য, ইট ইজ নট ডিউ টু দ্য, কি বলবো এটাকে, টোটালি ডিউ টু দ্য টাইম ইনভেরিয়েন্ট ফ্যাক্টর, বা রো পোর্শন টুকু হচ্ছে টোটাল যে ভ্যারিয়েন্স তার 43% হচ্ছে ডিউ টু দ্য টাইম ইনভেরিয়েন্ট ফ্যাক্টরস। দ্যাট ইজ হিউজ। হ্যাঁ, নট হিউজ বাট নট লো as well. হ্যাঁ, এটা মডারেটের চেয়ে হাই লেভেলে আছে। তাহলে এই যে রোটা 0.43, যেটা আমাদের সাবজেক্টিভ জাজমেন্ট বলতেছে ইজ মাচ হাই, এটা ইন্ডিকেট করে যে আর এই মডেল ইউজ করে জাস্টিফাইড অ্যাকচুয়ালি। ওকে, সেটার উপরে আমাদের রেজাল্ট আসলে এক্সপ্লেনেশনে কিছু নাই, তা আমাদের বোঝার জন্য এটা রোটা খুব ছোট না, সেটা আমি বলতে চাচ্ছিলাম। আরেকটা ইম্পর্টেন্ট ইস্যু হচ্ছে এখানে আর স্কোয়ার দেখতে পাচ্ছেন, অনেকগুলো আর স্কোয়ার আসছে, উইদিন আর স্কোয়ার, বিটুইন আর স্কোয়ার, ওভারঅল আর স্কোয়ার। সি অনেকগুলো আর স্কোয়ার আসছে, কারণটা কি? আচ্ছা, এখানে আমি যেহেতু কিছুই লিখতে পারতেছি না, আমি একটু কাগজে লিখে নিই। এটার ভ্যালু হচ্ছে কত? 0.0735, 0.1651, and this is 0.1183। আমি আমার ওই ডিভাইসে চলে যাই। হ্যাঁ, এখানে আপাতত এই রেজাল্ট থেকে আর কিছু দেখার নাই আমাদের। আমরা দেখলাম এই কোএফিসিয়েন্টটা মনে রাখতে পারেন, সাউথের কোএফিসিয়েন্ট হচ্ছে, আমি লিখে রাখি, সাউথের কোএফিসিয়েন্ট হচ্ছে -354.83। ওকে, আচ্ছা আমি স্টপ শেয়ারিং করছি, আমি আমার ডিভাইসে যাই। যেটা বলছিলাম, আমাদের এখানে 3 টাইপস অফ আর স্কয়ার আসলো, এটা কেন হলো? হ্যাঁ, যেমন ওভারঅল আর স্কয়ার হলো আমাদের মাইনাস আসে নাই, মাইনাস কেমন আসবে, 0.0735। এই ওভারঅল আর স্কয়ার explanation is similar to the linear regression. Okay, how much variability of the dependent variable is explained by the predicted dependent variable. Okay, আচ্ছা, between r square হচ্ছে 0.1651। এটার মানে হচ্ছে it is actually measuring the variation relative to the between dependent variable, মানে হচ্ছে yi average। ওকে, আচ্ছা
আরটা হচ্ছে আমাদের within r square, মানে হচ্ছে how much variability of the demeaned variable is actually explaining the change in the dependent variable. Okay, can demeaned variable এটা বলতে আমি বুঝাইছি যে yit minus yi average, average ভ্যালু থেকে ইন্ডিভিজুয়াল ইউনিট গুলার যে ডিফারেন্স সেটা আমি বোঝাতে চেয়েছি। সো তিন ভাবে আসলে র্যান্ডম ইফেক্টের ক্ষেত্রে বা যে আমরা এফজিএলএস মডেলটা ইউজ করতেছি র্যান্ডম অর ফিক্সড, তাদের আর স্কয়ার গুলো আসে এবং তাদের এক্সপ্লেনেশন ইজ আ বিট ডিফারেন্ট। কেমন? ম্যাডাম সেকেন্ড যে লিখলেন যে r স্কয়ার 0.1651, প্লিজ এটা যদি আরেকবার একটু বলতেন। এটা হচ্ছে ভ্যারিয়েশন রিলেটিভ ভ্যারিয়েশন অফ দি y, তার মানে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল রিলেটিভ টু দ্য বিটুইন ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। বিটুইন ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল বলতে অ্যাকচুয়ালি এখানে এভারেজ বোঝানো হয়েছে। বিটুইন টার্ম ইজ ইউজড সামহাউ, probably it is not indicating what is meaning, but actually এটা বোঝাতে চাইছে the average value of y। ঠিক আছে? ম্যাডাম আর স্কয়ারে তো আমরা সাধারণত মেজার করে থাকি যে আমার ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের ভেরিয়েশনের কারণে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কতটা Exactly, এক্সপ্লেইন, which is about the overall r square. হ্যাঁ ওভারঅল আর পাশাপাশি র্যান্ডমে আমরা বিটুইন আর স্কয়ার এবং উইদিন আর স্কয়ারও মেজার করি। হ্যাঁ, তো বিটুইন আর স্কয়ারে কি দেখানো হচ্ছে যে এটা মানে মানে y এর y এর যে এভারেজ ভ্যালু, হ্যাঁ এটা আমরা বলতে চাচ্ছি আসলে মানে আমাদের এটা তো প্যানেল, হ্যাঁ ঠিক আছে? সো একটা প্যানেলের y এর ভ্যালু আরেকটা প্যানেলের y কে কিভাবে ইমপ্যাক্ট করে সেটা জানা। একটা হচ্ছে উইদিন প্যানেল, হ্যাঁ যে মনে করেন একটা ফার্ম, সেই ফার্মের 20 বছরের ডেটা আমরা ইউজ করছি। বিষয়টা হচ্ছে উইদিন প্যানেল এবং বিটুইন দ্য প্যানেল তাদের প্রভাবটা কি সেটা মেজার করা হচ্ছে বিটুইন আর স্কয়ার এবং উইদিন আর স্কয়ার দিয়ে। ঠিক আছে? সো আচ্ছা, আই এম মানে ইউজিং দ্য একটা টার্ম প্যানেলের y। আচ্ছা একটা টাইমে ওই প্যানেলের মধ্যে যদি আমি কম্পেয়ার করি তাহলে হচ্ছে উইদিন আর স্কয়ার, আর যদি ওটাকে ডিফারেন্ট একটা প্যানেলের সাথে বলি যে কতটা ইফেক্ট করছে সেটা হচ্ছে বিটুইন আর স্কয়ার। হ্যাঁ অনেকটা এরকম আর কি। আচ্ছা ঠিক আছে? আচ্ছা এখন আমরা একটা কম্পারিজন দেখতে চাই। কম্পারিজনটা হচ্ছে আমরা দেখতে চাচ্ছি এই জন্য যে রেগুলার ওএলএস মডেল ইউজ করলে যে কোএফিসিয়েন্ট আসে এবং র্যান্ডম ইফেক্ট মডেল ইউজ করলে যে কোএফিসিয়েন্ট আসে তার মধ্যে আদৌ কোনো পার্থক্য আছে কিনা। হ্যাঁ, তো আমি আর এরকম ধরে ধরে আর না করি, আপনাদেরকে একবারে ডু ফাইলটা দেখা যাচ্ছে, দেখাই যে দিস কমান্ড ইজ ফর র্যান্ডম ইফেক্ট মডেল। সি এখানে আমরা এক্সটি রেক দিয়েছি, একটু আগে যেটা দেখালাম এস্টিমেট স্টোর এক্সটি রেক করে তার কোএফিসিয়েন্ট গুলা সেভ করা হবে। এবং রেগুলার ওএলএস এর জন্য উই আর ইউজিং রেগ কমান্ড, আদার থিংস আর সেম, এবং তার যে এস্টিমেটস গুলো আছে সেটা স্টোর হবে বাই দ্য নেম রিগ্রেস, এবং দেন উই উইল ইউজ দ্য কমন এস্টিমেটস এবং টেবিল ফরম্যাটে এক্সটি রেট রিগ্রেসের কোএফিসিয়েন্ট এন্ড অলসো দ্য স্ট্যান্ডার্ড এরর সহ আমাদের রেজাল্ট আসবে। সো আমরা একবারে সবগুলা কমান্ডকে সিলেক্ট করে রান বা এক্সিকিউট বাটন দিয়ে দিয়ে প্রেস করে দেখেন এখানে আমার উপরে রেজাল্ট গুলা ইন্ডিভিজুয়ালি রান করেছে, সেটা আমরা এখন আর না দেখে একবারে ডাইরেক্টলি চলে যাই টেবিলটাতে। দেখেন তো এই টেবিল থেকে আপনাদের কি মনে হচ্ছে যে কোএফিসিয়েন্ট গুলা কি কোনো ডিফারেন্স আছে? ম্যাডাম অনেক ডিফারেন্স দেখাচ্ছে কোএফিসিয়েন্ট, কিসের ডিফারেন্স পাচ্ছেন? এই যে কোএফিসিয়েন্ট গুলো যে এক্সট্রেস তারপরে রিগ্রেস
সাউথে -354, আচ্ছা নিচে যেগুলো এগুলো কি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন? মানে সাউথ তারপর নিচেগুলো হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। হ্যাঁ হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বিষয়টা হচ্ছে এরকম, দেখেন আমাদের দুইটা মডেলের সাইন অফ দি কোএফিসিয়েন্টস এবং তাদের লেভেল অফ সিগনিফিকেন্স আর a bit similar in both the models. হ্যাঁ, একটাতে প্লাস আসছে একটাতে মাইনাস আসছে, ইস্যু কিন্তু এরকম হয় নাই, বা একটা ভ্যালু সিগনিফিকেন্ট একটা ভ্যালু না, তাও না। হ্যাঁ, the magnitudes of the coefficients and the standard errors are different, ঠিক না? তার মানে হচ্ছে আমরা যে আরই মডেলের সময় যে অ্যাজাম্পশনটা আমরা করেছিলাম, somehow this assumption is valid, ঠিক আছে? এর জন্য আমাদের পার্থক্যটা আসছে, এবং এই হচ্ছে ইস্যু। সো দেয়ারফর আমরা ওএলএস এর পরে ওই র্যান্ডম ইফেক্ট চেষ্টা করলাম আর কি। ওকে, আচ্ছা আমি ফাইন্ডিংসটা আরেকটু গুছাই বলি, আমার মনে হয় আমার মনে হচ্ছে আপনারা পরিষ্কার বুঝেন নাই। দেখেন আমরা যখন ওএলএস এবং র্যান্ডম ইফেক্ট মডেল ইউজ করলাম, আমাদের একটা ফাইন্ডিংস হচ্ছে সাইন অফ দি কোএফিসিয়েন্টস আমি যে ব্লু ফাইলটা দেখেছেন না, ওইখানে আমি নোটটা লিখে দিয়েছি, তো আমি যখন আপনাদেরকে ফরওয়ার্ড করবো সেটা পাবেন। হ্যাঁ, তারপরে ক্লাসে বোঝানোর জন্য লিখছি, and their significance are almost similar, ঠিক না, for both models, but ঝামেলাটা হয়ে গেছে কোথায়, magnitudes. So magnitudes of the coefficients and standard errors are different. What does it mean? দেখেন আমরা যখন র্যান্ডম ইফেক্ট মডেল ইউজ করেছি, আমরা আসলে তেমন কোনো টেকনিক্যাল কিছু করি নাই। যেটা আমরা মেইনলি করতে চেয়েছিলাম সেটা আমরা ওএলএস মডেলের চেয়ে ফার্দার গিয়ে আরিতে জাস্ট বলতে চেয়েছি যে দেয়ার ইজ আ টাইম ইনভেরিয়েন্ট কম্পোনেন্ট, এবং তার যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন সেটার সাথে আমরা রেজাল্টকে অ্যাডজাস্ট করেছি। সো বিষয়টা এরকম যে if the assumptions of the RE model are satisfied, তাহলে coefficients of the both models should be asymptotically equivalent, মানে খুব এত পার্থক্য হওয়ার কথা না, ঠিক আছে? যেহেতু বেশ পার্থক্য আছে ম্যাগনিটিউডে, তার মানে আমাদের মনে হচ্ছে যে the assumptions of the random effect model, we are not sure, so we should write might not be satisfied, ঠিক আছে? তার মানে আমরা যে বলছি যে এখানে একটা টাইম ইনভেরিয়েন্ট কম্পোনেন্ট আছে এবং which is not correlated with the other regressors, সেটা নাও হতে পারে, এটা না হওয়াটাই ফিজিবল বেশি, ঠিক না? আপনারা কি আমার কথা বুঝতে পারছেন? কারো কনফিউশন থাকলে 1 মিনিট চিন্তা করেন, করে আমাকে বলেন। ম্যাডাম আমি যেটা বুঝেছি যে আমরা র্যান্ডম ইফেক্ট মডেলে যেটা ধরে নিয়েছিলাম যে আমাদের যে কনস্ট্যান্ট টার্মটা থাকবে সেটা হচ্ছে টাইম ইনভেরিয়েন্ট। তো আমরা দুটো ওএলএস এবং র্যান্ডম ইফেক্ট মডেল না কম্পেয়ার না, করে আমাদের যে কনস্ট্যান্ট ইস্যু কনস্ট্যান্ট পোরশনটা আছে,
এটা ফুললি টাইম ইনভ্যারিয়েন্ট না, এটার ভিতরে টাইম ইনভ্যারিয়েন্ট এলিমেন্টস গুলোর ইফেক্ট আছে, পার্শিয়ালি অর ফুললি সেটা আমরা জানি না, আর কনস্ট্যান্ট টাইম ভ্যারি করে। হ্যাঁ, যেটুকু বললাম যে আপনি যদি 2000 to 2010 ডেটা নিয়ে যদি আপনি রিগ্রেশন রান করেন, তার যে কনস্ট্যান্ট আসবে 2011 to 2020 দিয়ে কাজ করলে তার যে কনস্ট্যান্ট আসবে সেটা সেম না, বাট পার্শিয়ালি টু সাম এক্সটেন্ট এখানে টাইম ইনভ্যারিয়েন্ট এলিমেন্টের ইফেক্ট আছে। হ্যাঁ, দ্যাটস ওয়াই উই আর ক্যালকুলেটিং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ দি আলফা, আদারওয়াইজ তো আমাদের আলফার কোনো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন থাকতো না, ঠিক না? আচ্ছা, এখন বলেন। হ্যাঁ ম্যাডাম, আপনি যে ফাইনালি যে কমেন্টটা করেছেন যে আমরা ওএলএস এবং র্যান্ডম ইফেক্ট মডেল কম্পেয়ার করে দেখলাম যে আমাদের যে অ্যাজাম্পশন ছিল র্যান্ডম ইফেক্ট মডেলে, এইটা মানে মাইট নট বি, মানে হচ্ছে যে পার্শিয়ালি স্যাটিসফাইড হতে পারে কিন্তু অ্যাবসলিউটলি স্যাটিসফাইড না। না, ঠিক আছে, এটা যদি অ্যাবসলিউটলি স্যাটিসফাইং হতো হ্যাঁ, তাহলে তাহলে আসলে এটা different ম্যাগনিটিউডের result আসবে। ডিফারেন্সটা এত আসতো না। আচ্ছা, হ্যাঁ, সামথিং এলস ইজ হ্যাপেনিং হিয়ার, সো দেয়ারফর এখানে ম্যাগনিটিউডের ডিফারেন্সটা আসছে, কারণ আমরা আরইতে আসলে এমনও কোনো কিছু করি নাই যে আকাশ পাতাল রেজাল্টের পার্থক্য চলে আসবে। ওকে, আচ্ছা, যদি তাই হয়, আমাদের অ্যাজাম্পশনটা যদি আসলে ভ্যালিড না থেকে থাকে, বা ভ্যালিড বলবো না, যদি মানে স্যাটিসফাইং না হয়, আরই মডেলের অ্যাজাম্পশন যদি স্যাটিসফাইড না থাকে, তাহলে ঘটনাটা আসলে কি? ইন মোস্ট কেসেস এটাই আসলে ঘটনাটা থাকে। সেটা হচ্ছে যেটা বলছিলাম যে ইট ইজ ডিফিকাল্ট টু ক্লেম that in time invariant unobserved components are unrelated to the regressors. হ্যাঁ, যেমন একটু আগে আমি বলেছিলাম না যে propensity to exert effort or the intelligence level is not varying over time. তো এই ইস্যুটা তো আমি আগে বলেছিলাম যে আমার ইনটিউশন বলতেছে যেটা কিভাবে ভ্যালিড হতে পারে। হ্যাঁ, আমি যখন ক্লাস 10 এ পড়তাম, সো আমার কথা বলার যে স্টাইল, আমার এখনকার কথা বলার স্টাইল তো এক না, আমার লেভেল অফ থিঙ্কিং এক না। হ্যাঁ, একটা জিনিস পড়ে আমি এখন যত দ্রুত বুঝতে পারি, একজন না ক্লাস 9 এর স্টুডেন্ট সেটা বুঝবে না, ঠিক না? এখন আপনি বলতে পারেন যে ম্যাডাম আপনার লেভেল অফ ইন্টেলিজেন্স ছিল ভিতরে, হ্যাঁ, ভায়া দ্য ট্রেনিং সেটা আপলিফট হয়েছে আপনার এক্সপ্রেশন করাটা। আচ্ছা, এখন এই ইস্যুটা সলভ করার জন্যই আমরা মনে করি যে ফিক্সড ইফেক্ট মডেল ক্যান ডিল উইথ দিস ইস্যু। তার মানেটা কি? The big difference between the RE model and FE model. RE মানে random effect, FE মানে হচ্ছে fixed effect. So the difference between them is now যে আমরা allow করব যে unobserved random component are related to the regressors, but in case of the fixed effect model আমরা যেটা করব যে estimators will not remain consistent. তার মানে হচ্ছে আমরা এটাকে স্লাইটলি চেঞ্জ করে দিব, আমরা এটাকে অ্যাডজাস্ট করব, সোজা কথায়। মানে আমরা এটা ধরে নিব না যে কোরিলেশন নাই, আমরা অ্যালাউ করব যে ইয়েস দেয়ার ইজ দ্য কোরিলেশন, বাট অ্যাকর্ডিংলি উই উইল অ্যাডজাস্ট আওয়ার এস্টিমেটরস। হ্যাঁ, যেমন হচ্ছে হেটেরোস্কেডাস্টিসিটি ইস্যুটাতে আমরা কি করেছিলাম, আমরা রেগুলার ওএলএস রান করেছি, আমরা এস্টিমেশন গুলা পেয়েছি। এখন হোমোস্কেডাস্টিক এরর পাওয়ার জন্য আমরা কিন্তু সামথিং এলস করি নাই, এই হেটেরোস্কেডাস্টিক ডেটা নিয়ে যে স্ট্যান্ডার্ড এরর আমরা পেয়েছি সেটাকে আমরা সামহাউ অ্যাডজাস্ট করে হোমোস্কেডাস্টিক এরর করেছি, ঠিক না? সো ফিক্সড ইফেক্ট মডেল ইজ সামথিং লাইক দ্যাট। আমরা এখানে কোনো কিছু চেঞ্জ করব না, উই উইল অ্যাডজাস্ট দ্য কোএফিসিয়েন্টস। ওকে, কিভাবে সেটা? আচ্ছা, একটা কথা বলে নেই, আপনারা বই পড়বেন বা যেখানেই পড়েন না কেন, সামহাউ এই ফিক্সড ইফেক্ট মডেল এবং উইদিন এস্টিমেটর মডেল এটা ইন্টারচেঞ্জেবলি ইউজ হতে পারে। হ্যাঁ, এক একজন এক এক ভাবে এক্সপ্রেস করে, যেমন আমরা বলি যে ফিক্সড ইফেক্ট মডেলেরই দুইটা ভার্সন আছে, একটা হচ্ছে উইদিন এস্টিমেটর, একটা হচ্ছে ফার্স্ট ডিফারেন্সড এস্টিমেটর। আবার অনেকে বলে যে ফার্স্ট ডিফারেন্স এস্টিমেটর তো ফিক্সড ইফেক্ট মডেল না, এটা সামথিং এলস, তো সেটাও হতে পারে। সো এটা কনফিউজড হবে না, এক একজন থিওরিটিক্যাল এক এক ভাবে এক্সপ্লেন করে, বাট ইউজুয়ালি রেগুলার প্র্যাকটিস হচ্ছে আমরা ফিক্সড ইফেক্ট মডেল এবং উইদিন এস্টিমেটর মডেল একই জিনিস, ইন্টারচেঞ্জেবলি আমরা এই দুটো টার্মকে ইউজ করি। তো দাও আমরা ফিক্সড ইফেক্ট মডেল বিষয়টা কি আর একটু ডিটেইল দেখি।
ফিক্সড ইফেক্ট মডেলে বেসিক্যালি আমরা যেটা করি সেটা হচ্ছে we regress the deemed dependent variable on deemed covariates. Okay. আচ্ছা, এখন আমি খুব এখানে অ্যালগরিদম দেখালে ঝামেলা আছে। আমি আপনাদেরকে এই ক্লাসের শেষে একটা পিডিএফ ফাইল দিব। সেই পিডিএফ ফাইলটা হচ্ছে ম্যাটেরিয়াল অফ দি প্রিন্সটন ইউনিভার্সিটি। নিশ্চয়ই নাম শুনেছেন প্রিন্সটন ইউনিভার্সিটি। তো এই পিডিএফ ফাইলে আমি তো যে লেকচারটা দিচ্ছি আই এম নট ফলোইং এনি বুকস অর এনি লেকচারস, ঠিক আছে? সো আপনাদের পড়ার সুবিধার জন্য এই প্রিন্সটন ইউনিভার্সিটির এই পিডিএফ ফাইলটা আমি দিব। সেখানে হচ্ছে বাই ডেফিনেশন what is random effect model, what is fixed effect, which one is better, and equations সবকিছু এখানে সুন্দর করে প্রেজেন্ট করা আছে। এই উলরিজের বইয়ের মতো মানে একই কথা ঘুরায় ঘুরায় বারবার বলা নাই, very briefly and to the point ডিসকাশনটা করা আছে। and I strongly believe যে আপনারা এতগুলো ক্লাস করে আসার পর এই ম্যাটেরিয়ালটা নিজেরা পড়ে আপনারা বুঝবেন। হ্যাঁ, আদারওয়াইজ আমি হয়তো আবার ভেঙে ভেঙে বলতাম, বাট দ্য সিম্পল ইকুয়েশনস, সিম্পল এক্সপ্লেনেশনস, আই বিলিভ যে আপনারা এটা নিজেরা পড়বেন। যদি কোথাও আটকায় যান অবশ্যই আমাকে সেটা জানাবেন এবং আমাকে জিজ্ঞেস করবেন। বাট আমি মনে করি যে এখন এখানে বিতং বিবরণ দিয়ে কেস দেখায় কোয়েশ্চেন দেখায় টাইম ওয়েস্ট করার আপাতত কোনো প্রয়োজন নাই। হ্যাঁ, এবং এই পিডিএফ ফাইলের কোন পেজ নাম্বার থেকে কোন পেজ পর্যন্ত পড়বেন সব আমি বলে দিব, ঠিক আছে? সিলি কয়েকটা জিনিস বলে দেই, যেমন প্যানেল ডেটা অ্যানালাইসিসে এই আপার কেস টি কি ইন্ডিকেট করে? ইট ইন্ডিকেটস টাইম। আপার কেস এন ইন্ডিকেট করে হচ্ছে ইউনিটস। ইউনিটস মানে হচ্ছে আপনার প্যানেলের ইউনিটটা কি, কোন পার্সন, বা আপনি 600 ফার্ম নিয়ে কাজ করেছেন, হ্যাঁ, তাহলে আপনার এন হচ্ছে 600। আপনি 1998 থেকে 2020 পর্যন্ত ডেটা নিয়ে কাজ করেছেন, তাহলে আপনার টি হচ্ছে 22। তাহলে এন টি হচ্ছে নাম্বার অফ observations. যদি আপনার স্ট্রংলি ব্যালেন্সড ডেটা হয় তাহলে ইট উইল বি 22 মাল্টিপ্লাইড বাই 600, আর আনব্যালেন্সড হলে মাঝখানে কয়েকটা ড্রপ হয়ে যেতে পারে। হ্যাঁ, এই কয়েকটা জিনিস খালি জেনে রাখেন। আদারওয়াইজ অল থিংস আর আমরা আসলে মোটামুটি আমাদের ওএলএস এর সময় ডিসকাস করে ফেলেছি। ওকে, আচ্ছা, তাহলে আমি জাস্ট আপনাদেরকে স্টেটাতে দেখানোর আগে কয়েকটা পয়েন্টস বলে দিই। রিমেম্বার ফিউ পয়েন্টস। যে আমাদের মেইন পারপাস হচ্ছে টু ইউজ এফই মডেল control ঠিক আছে? এটা পরে কি বুঝলেন? তার মানে হচ্ছে আমরা
যেহেতু যাবতীয় রকমের ভ্যারিয়েবলকে মডেলে ইনপুট করতে পারছি না, there are some omitted variables বা omitted characteristics, আমরা আগেই বলছি, যেটা হচ্ছে আমাদের এরর টার্মের ভেতর থাকে বা রেসিডুয়ালের ভেতর থাকে। সো এই omitted time invariant characteristics such as culture, religion, gender, race, এগুলাকে ইন্ডিভিজুয়াল টু ইন্ডিভিজুয়াল যেটা ভ্যারি করে বাট ইট ইজ নট কি বলে টাইম ইনভেরিয়েন্ট, সেই ইস্যুর ইফেক্টটাকে কন্ট্রোল করার উদ্দেশ্যে আমরা হচ্ছে ফিক্সড ইফেক্ট মডেল ইউজ করে থাকি। ওকে, আচ্ছা এখন আমরা দেখি যেটা হাউ টু অ্যাপ্লাই দিস ওয়ান ভায়া দিস ডেটা। This one is the দেখেন এটা এটা কিসের কমেন্ট কেউ বলেন তো? র্যান্ডম ইফেক্টের কমেন্ট ছিল, ঠিক না? ফিক্সড ইফেক্টের ক্ষেত্রে আমরা যেটা করব এখানে ছোট করে একটা এফি অ্যাড করে দিব। ওকে, এটা হচ্ছে আমাদের ফিক্সড ইফেক্ট মডেলের রেজাল্ট। সো দেখেন ইটস ভেরি ইজি, জাস্ট কমান্ডের এখানে কিছু ছিল না। সো আপনি যদি এফি না লিখেন বাই ডিফল্ট এটা আপনাকে র্যান্ডম র্যান্ডম ইফেক্টের রেজাল্ট শো করবে। But whenever you will put FE here, now you will get fixed effect within regressions. ঠিক? আরেকটা পয়েন্ট যেটা আমরা দেখব সেটা হচ্ছে যে কোরিলেশন বিটুইন আলফা এন্ড এক্সপি ইজ ইকুয়াল টু 0.1038। তার মানে ওই যে আমরা অ্যাজিউম করে নিয়েছিলাম হ্যাঁ যে ইট ইজ ক্লোজ টু 0, এই ক্ষেত্রে সেটা না। সো ইট ইন্ডিকেটস আনলাইক দ্য র্যান্ডম ইফেক্ট মডেল, the time invariant component is correlated with the regressors and the amount is 0.1038. ওকে, এবং কন্ট্রোল করার পরে আমরা পেলাম এই যে সিগমা মিউ আমাদের সামহাউ চেঞ্জ হচ্ছে, সিগমা এরর and the rho increased to 0.55. আর কি দেখবো? আচ্ছা আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে এখন আমরা কাই স্কয়ার টেস্ট করি নাই, now we have done the f test. একটা জিনিস একটা কথা আসলো না এখানে, why? দেখো আচ্ছা আবারও একটু নোট করে রাখেন যে আমাদের ফিক্সড ইফেক্ট মডেলের জন্য আমাদের সাউথ ভ্যারিয়েবলের কোএফিসিয়েন্ট হচ্ছে -139.0472। আচ্ছা কেউ কি আমাকে বলতে পারবেন যে আমাদের র্যান্ডম ইফেক্ট মডেলের সাউথের কোএফিসিয়েন্ট কত ছিল? -354. রাইট, তাহলে র্যান্ডম ইফেক্টের জন্য আমাদের এই ভ্যারিয়েবলের ভ্যালু বা সরি কোএফিসিয়েন্ট ছিল -354 point something, and now it becomes -139.05. So the negative effect of the living in the south is smaller when we are using fixed effect model. That means when we are controlling the effect of omitted time invariant characteristics. So it is very clear যে আমাদের FE মডেলের assumptions আসলে is actually satisfied, ঠিক না? এখন প্রশ্ন হচ্ছে let we see more, হ্যাঁ যে আমাদের মডেল টু মডেল যে ভ্যারি করে এটা আমরা আরেকটু দেখি টেবিল আকারে। আমি খুব ডিটেইল এরকম ভেঙে ভেঙে আর না করি গতবারের মতো। let me do this one. এখন আমি একটা অন্য ডেটা সেট ইউজ করব, ঠিক আছে? Okay. Now I will use the data set on the teachers. আচ্ছা মনে আছে নিশ্চয়ই লাস্ট ক্লাসে আমরা আরেকটা ডেটা সেট ইউজ করেছিলাম
that was on the teachers. Sorry, the data set was named as teacher. It is actually to measure the performance of the schools within a particular district. ठीक ना? So here we have used the district ID as a unit ID and then year. Okay. তাহলে এখানে আমরা যেটা বলতেছিলাম যে ফিক্সড ইফেক্ট এন্ড র্যান্ডম ইফেক্টের ডিফারেন্সটা দেখবো। হ্যাঁ, এই কমান্ড আপনারা বাসায় দেখেন, আপনারা জানেন এগুলা। একটু ছোট করে বলে দেখেন, কোয়াইটলি লিখেছি। কোয়াইটলি লিখলে কি হবে? আমি যদি কোয়াইটলি না লিখি তাহলে এই কমান্ডটা দিলে এই পুরো রিগ্রেশন করে করে আসবে। এটা কোনো বিগ হ্যাসেল না। যখন অনেক রিগ্রেশন একসাথে আপনি রান করতে চাবেন, তখন আপনি যদি কোয়াইটলি দেন, যেটা হবে সেটা হচ্ছে আপনার রিগ্রেশনটা ওরা রান করবে, হ্যাঁ, এখানে আর দেখাবে না, বাট তার মেমোরিতে সে কোএফিসিয়েন্ট, স্ট্যান্ডার্ড এররস, আদার্স যা আছে সব সে তার মেমোরিতে দেখবে। দেখছেন এখানে কিন্তু রেজাল্টের ভিউ করলো না। সো কোয়াইটলি এটার পারপাসটা এটা, আপনি চাইলে ইউজ নাও করতে পারেন। সো বারবার আমরা এখানে র্যান্ডম ইফেক্ট রেজাল্টটা টিচ আন্ডারস্কোর আর ই দিয়ে সেভ করেছি। ফিক্সড ইফেক্টের ক্ষেত্রে আমরা টিচ আন্ডারস্কোর এফ ই দিয়ে সেভ করেছি, এবং আমরা এখানে এস্টিমেট স্টেবল টিচ এফ এ আর এখানে এসি দেই। আমি আবার পণ্ডিত করে যাইলে আবার উল্টা পাল্টা ঘটনা ঘটে, হোয়াটএভার আমরা দেখি এসি দেই, কারণ আমরা স্ট্যান্ডার্ড এররও দেখতে যাচ্ছি। তো সবগুলো কমান্ড একসাথে সিলেক্ট করে লেট উই ডু দ্য এক্সিকিউট, এন্ড দেন এই হচ্ছে আমাদের টেবিল। এখান থেকে কি বুঝেন বলেন? খুব কি পার্থক্য আছে? 3 নাম্বার যেটা এক্সপেক্ট আর REXPP যেটা, ওখানে একটা ভেরিয়েশন আছে, হ্যাঁ এটাতে সাইনের ডিফারেন্স আছে, ফিক্সড ইফেক্ট -% ঠিক না? জি ম্যাম। তারপরে হচ্ছে আপনি যদি দেখেন লো সেল, এটা কি ইন্ডিকেট করছে আমি তো বলতে পারছি না, লো স্যালারি প্রবাবলি, সেখানে কোএফিসিয়েন্টটা বেশ কম, ইনফ্যাক্ট অফ দা আরই। ঠিক আছে, সো দিস অল অ্যাকচুয়ালি শো দ্যাট যে আমাদের আরই মডেলের অ্যাজাম্পশনস গুলো আসলে স্যাটিসফাইং না। হ্যাঁ, তাহলে তো রেজাল্টের পার্থক্য আসতো না। বিষয়টা যদি এমন হতো যে আপনার টাইম ইনভেরিয়েন্ট ভ্যারিয়েবলে কোনো ইমপ্যাক্ট নাই, তাহলে আপনার তো এফই তে যাই আপনি অ্যাডজাস্ট করেন না কেন, জাস্ট শুড কমপ্লাই উইথ দ্য আরই, বাট আফটার দ্য অ্যাডজাস্টমেন্ট আওয়ার রেজাল্টস অ্যাকচুয়ালি কি বলবো এটাকে ভ্যারিং রাদার দ্যান দ্য র্যান্ডম ইফেক্ট। সো সামথিং ইজ রং হিয়ার। তার মানে আরই মডেলের যে অ্যাজাম্পশন ছিল এটা নট স্যাটিসফাইড, রাদার দ্যান এফই মডেলের অ্যাজাম্পশনটা ইজ মোর ভ্যালিড ইট সিমস টু আস। ঠিক আছে, তারপরেও এখানে বিষয় আছে, হ্যাঁ, সিচুয়েশন টু সিচুয়েশন ভ্যারি করে। কিছু বলতে চাচ্ছিলেন মনে হয় ম্যাম, আমরা যে দেখছি যে ফিক্সড ইফেক্টের অ্যাজাম্পশনটা স্যাটিসফাইং, এটা আমি কিভাবে বুঝতেছি? এক্স্যাক্টলি, এটা তো আমরা বুঝতেছি না। হ্যাঁ, আমরা দেখতেছি যে the results are varying, এটা আমাদের জাজমেন্ট, আমরা বলতেছি যে সামথিং ইজ গোইং হিয়ার। আদারওয়াইজ রেজাল্ট যদি মনে করেন যদি এখানে টাইম ইনভেরিয়েন্ট কম্পোনেন্ট না থাকতো, টাইম ইনভেরিয়েন্ট কম্পোনেন্ট ইফেক্টটা যদি খুব স্ট্রং না হতো, তাহলে আমাদের ওএলএস আর ই এফ ই সবার রেজাল্ট মোটামুটি ইকুইভ্যালেন্ট থাকতো। হ্যাঁ, একদম ইকুইভ্যালেন্ট না হলেও ডিউ টু সাম, যে একজন কাই স্কয়ার টেস্ট ইউজ করেছে, একজন এফ টেস্ট ইউজ করেছে, ডিউ টু দিস রিজনস একটু ডিফার করতে পারে। এখানে কিন্তু বেস্ট ডিফারেন্স আমরা দেখতেছি। তার মানে হচ্ছে এফইআরই মডেলের যে অ্যাজাম্পশনস গুলো, এখানে কিছু ইস্যুস আছে। কোনটার জন্য এফই অ্যাপ্লিকেবল হবে, কোনটার জন্য আরই অ্যাপ্লিকেবল হবে, এবং আমরা জানি না বিষয়টা আসলে কি, ঠিক না? সো এটা মেজার করার একটা ওয়ে আছে, হ্যাঁ, যে which one is more applicable for this particular data set. কোন পার্টিকুলার ডেটা সেটের টাইপের কারণে আরই বেশি অ্যাপ্লিকেবল, কোনটার জন্য এফই বেশি অ্যাপ্লিকেবল, উই ডোন্ট নো। সেটা মেজার করার একটা ওয়ে আছে, হ্যাঁ, হসম্যান টেস্ট বলে সেটাকে, সেটা আমরা একটু পরে আবার দেখব। সো হসম্যান টেস্টে যাওয়ার আগে আমি যে ক্লাসের শুরুতে বলেছিলাম না, যে আমাদের র্যান্ডম ইফেক্ট মডেলটা যদি আমাদের মনে হয় যে ইটস নট ওয়ার্কিং ওয়েল,
এটা আসলে আমরা না, সত্যি কথা যেটা বইয়ে নানা রকম কথা লেখা আছে, বাট আপনি আমি বসে তাকায় দেখে রেজাল্ট দেখে বলতে পারবো না যে ইটস নট অ্যাকচুয়ালি ওয়ার্কিং, দ্যাট অ্যাজাম্পশন ইজ নট ওয়ার্কিং হিয়ার, দ্যাট উইল ওয়ার্ক দেয়ার, এরকম কোনো সুযোগই নাই বলার। ঠিক আছে, রাদার আমরা কি করি যারা রিসার্চার, আমরা কি করি জানেন, আমরা 3টা কলাম দিয়ে 3টা রেজাল্ট দিয়ে দিই। হ্যাঁ, যে ওয়েলনেস করলে দিস ইজ দ্য রেজাল্ট, আরই হলে ইজ দ্য রেজাল্ট, এফি হলে দিস ইজ দ্য রেজাল্ট। এখন নাও তুমি তুমি আমি আমার রিসার্চ এটা বলে, আপনি হচ্ছেন একজন রিডার, এখন আপনি বলতেছেন যে আমার মনে হচ্ছে অ্যাকর্ডিং টু দিস সিচুয়েশন আরই উইল বি মোর মানে পারফেক্ট ফর দিস মডেল। তখন আপনি কি করবেন, আপনি তখন আরই মডেলের রেজাল্টটাকে আপনি কনসিডার করলেন in your thesis or on your research paper, something like that. এবং আরো সত্যি কথা যেটা, এত কথার এখানে ইস্যুজই নাই, বাট যেহেতু আমরা ক্লাস করছি, আমরা তো এখন রিসার্চ করছি না, ঠিক না? সো আপনি বলবেন ম্যাডাম আমি জানি, হ্যাঁ 2 multiplied by 6 is equal to 12, হ্যাঁ, কিন্তু যখন আপনি ক্লাস 1 এ পড়ছেন তখন কিন্তু আমরা আপনাকে শিখাইছি যে 2 কে 6 বার যোগ করলে 12 হয়, সো 2 multiplied by 6 is equal to 12, সামথিং লাইক দিস। আমি আপনাকে বলতেছি যে ওএলএস তার চেয়ে বেটার মনে হয় আরই, তার চেয়ে বেটার মনে হয় এফ। বাট নাও এট দিস পয়েন্ট আই নো যে হোয়াট এভার ইউ ডু ইউ হ্যাভ টু ইউজ সাম সর্ট অফ ফিক্সড ইফেক্ট। এখানে একটা এফি মডেল আমরা ইউজ করেছি, দেয়ার আর নানা রকম ভেরিয়েশন অফ ফিক্সড ইফেক্ট, সেটা আমরা এই ক্লাসের লাস্টে দেখবো। হ্যাঁ, তো এইটুকু জেনে রাখেন, আলটিমেটলি আমরা এনি ফর্ম অফ ফিক্সড ইফেক্টই আসলে ইউজ করি। দেখেন, কারণ টাইম ইনভ্যারিয়েন্ট কম্পোনেন্ট থাকবে না এটা আমরা কিভাবে জানবো? আমি জানি না যে কম্পোনেন্টটা কি আছে কি নাই, আমি কেমনে জানবো? বাট সামহাউ হসম্যান একটা টেস্ট বের করেছে, সেটা আমি দেখবো, বাট ইদানিং এটাও আমরা আমাদের সার্চার ইউজ করি না, একটা সময় পর্যন্ত ইউজ করা হতো, আপনি ইউজ করলে কোনো অন্যায় নাই, বাট আমরা মাঝখান দিয়ে যাই। মাঝখান দিয়ে কেমনে যাই, ওএলএস আর ইএফ কি সব রেজাল্ট দিয়ে দিই, কোনটা বেটার সেটা আমার পরে এখন আপাতত বোঝার দরকার নাই, বিষয়টা এরকম আর কি। হ্যাঁ, যে আপনি এখন আমি 3টা মডেল ইউজ করেছি, আপনি আমার যে রেজাল্ট কনসিডার করেন, সামথিং লাইক দ্যাট। সেখানে যাওয়ার আগে আমি বলি আরেকটা মডেল, এটা হচ্ছে এটা তো আমরা জানি, আসলে আমরা টাইম সিরিজে পড়েছি যে in most of the cases we try to solve the issues by using the difference estimator, ঠিক না? ওইটাই জাস্ট বলা, হ্যাঁ, যে ডিফারেন্স এস্টিমেটর ইউজ করতে পারেন instead of using the fixed effect model। হ্যাঁ, এখানে আমরা কি করি, we use the transformed variables, লিখে দিই। ঠিক আছে, and then we run the regression, okay, then we run the regression variable। so আমাদের assumption হচ্ছে the expected value of the change in IT and the expected value of IT, change in IT is equal to 0, and এই assumption উপর বেস করে আমাদের এই first difference estimator provides consistent estimator of beta when we all studied the moment based estimate। কেমন? আচ্ছা, আমরা আবার এক্সাম্পল থেকে দেখি। এখানে আমরা যেটা করব, আস্তে 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 দেখো। ম্যাডাম, আমরা যে ফার্স্ট ডিফারেন্স এস্টিমেটর নিচ্ছি, এখানে কি আমরা ল্যাগ 1 নিচ্ছি? না 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 না, আমরা এখানে ল্যাগ নিচ্ছি না,
মানে টাইম টি এর ভ্যালু থেকে টি মাইনাস 1 এর ভ্যালুটাকে ডিডাক্ট করছি, ঠিক আচ্ছা আছে? আচ্ছা এখানে স্ট্যাটাসে খুব ইজিলি কাজটা করা যায়, ডি ডট লিখে এবং ভালো করে খেয়াল করে দেখেন এখানে কোনো কনস্ট্যান্ট নাই। সি এখানে আমরা কোনো কনস্ট্যান্ট কনসিডার করব না, এটা রেগুলার একটা লিনিয়ার রিগ্রেশন, আমরা জাস্ট ফার্স্ট ডিফারেন্স ভ্যালুস গুলো ইউজ করেছি। এখন কোনটা আমরা ইউজ করব, আমরা কি এফই মডেল ইউজ করব নাকি ফার্স্ট ডিফারেন্স মডেল ইউজ করব, ইট ডিপেন্ডস আপ টু ইউ, ইট ডিপেন্ডস আপন দ্য এফিশিয়েন্সি। হ্যাঁ, যেমন আপনি যদি চেক করে দেখেন সিরিয়াল কোরিলেশন ইস্যুস, যদি দেখেন যে আপনার ডেটা সেটে সিরিয়াল কোরিলেশন আর দেয়ার among the random disturbances, in that case আমাদের ফার্স্ট ডিফারেন্স is providing good results, otherwise FE is fine, বিষয়টা এরকম আর কি। ওকে, আচ্ছা, তো যেটা বলছিলাম যে আমরা আসলে কোন মডেলটা ইউজ করব, FE or RE, সেই ডিসকাশন আর হসম্যান টেস্ট বলে there is a test which exploits the fact, হ্যাঁ, যে which one is better। তো তাদের assumptionটা হচ্ছে the within and the RE estimator, within বলতে আমি FE বুঝাচ্ছি, FE and RE estimators are consistent but মানে দুইটাই applicable but RE is more efficient, এটা হসম্যান টেস্টের একটা assumption। if this is true তাহলে the distance between the FE and the RE should be close to 0, কেমন? আমরা একটু ক্লিয়ার করি। মানে এটা নাল হাইপোথেসিস হচ্ছে এই টেস্টের নাল হাইপোথেসিস হচ্ছে ডিফারেন্স, এটা তো টেকনিক্যাল টার্ম ইউজ করছে, আমি এভাবে বলি ডিফারেন্স in coefficients is not systematic। আমরা যদি খুব ইনফরমালি বলি, তো ফর্মাল কথা এভাবে লেখা থাকবে, আমরা ইনফরমালি বলবো ডিফারেন্স, আচ্ছা যাই হোক এটা মুছে গেছে। হ্যাঁ, যেটা বলছিলাম যে আমরা ইনফরমালি বলতে পারি যে the difference between the coefficients is not statistically significant, মানে আরই এবং এফই দুইজনের কোএফিসিয়েন্টের মধ্যে তেমন সিগনিফিকেন্ট কোনো পার্থক্য নাই। ওকে, তাহলে আমরা এই হসম্যান টেস্টটা কিভাবে করব? হসম্যান টেস্টের এখানে আমি একটা রেজাল্ট তো না, আমি কমান্ড গুলো এখানে আমি সেভ করে রাখছি। হ্যাঁ, সেম দেখেন আমি একবার হচ্ছে এখানে random effect রান করা হবে, তারপর স্টোর করব the estimates, then fixed effect, then I'm going to store the fixed effect estimates, and then Houseman fixed effect estimates and random effect estimates and comma দিয়ে sigma more। I'm not sure যে sigma more দিয়ে আসলে কি ইন্ডিকেট করলো,
দেখা যাক কি হয়। ওকে, আচ্ছা এই হচ্ছে রেজাল্ট। তাহলে দেখেন এখানে কি বলছে, টেস্ট অফ নাল হাইপোথেসিস। নাল হাইপোথেসিস হচ্ছে ডিফারেন্স ইন কোএফিসিয়েন্টস ইজ নট সিস্টেমেটিক। কি বোঝায় বলেন তো, আপনারা আমার চেয়ে ভালো জানেন। হ্যাঁ, প্রবাবিলিটি অফ দি chi-square is 0.0110, সরি 0.102। এটা কি কি হইলো বলেন তো বিষয়টা? নাল হাইপোথেসিস কি অ্যাকসেপ্টেড হলো না রিজেক্টেড হলো? Rejected. Yes, the null hypothesis is rejected, which indicates there are systematic differences between the coefficients obtained using the fixed effect and random effect estimator. তাইলে আমরা প্রেফার করব হচ্ছে ফিক্সড ইফেক্ট। মানে থিওরিটিক্যালি কথাটা বলে এমনি যে যদি পার্থক্যই না থাকে এফি এবং আর এর, we can use RE। হ্যাঁ, এবং যদি ডিফারেন্স থাকে that is due to the violation of the assumptions, so we should consider that FE is more efficient and we will go for FE। ওকে, আর আমরা এখন যেটা করি সেটা হচ্ছে we don't go for the Hostman test। হ্যাঁ, FE এবং RE তে যে ডিফারেন্সটা থাকে, হোক সেটা সিগনিফিকেন্ট আর না হোক, we prefer the fixed effect models। ঠিক আছে, বাট ইউ শুড লার্ন। হ্যাঁ, থিওরিটিক্যাল কথা আপনাদেরকে জানতে হবে। বিষয়টা হচ্ছে এইরকম। তো গেল আমাদের, আমরা শিখলাম ফিক্সড ইফেক্ট মডেল, শিখলাম র্যান্ডম ইফেক্ট মডেল শিখলাম। এখন কিছু কথা বলি যেটা বইয়ে নাই, কোথাও নাই, সামিফিকেশন করে শিখেছি। সেটা হচ্ছে মানে বিষয়টা হচ্ছে এরকম, আমরা যখন বলি যে we have used fixed effect model, আমরা আসলে কি মডেল ইউজ করলাম জানেন? যদি আপনার ডেটা সেটের এন্টিটি হয় ফার্ম, তাহলে আমরা আসলে ইউজ করলাম ফার্ম ফিক্সড ইফেক্ট। যে প্রত্যেকটা প্যানেলের, এই যে ফার্ম 1 এর প্যানেল, ফার্ম 2 এর প্যানেল, 3 এর প্যানেল, প্যানেল টু প্যানেল যে ভেরিয়েশন, সেটার ইফেক্টটাকে আমরা উইদিন দ্য প্যানেল, সরি বিটুইন দ্য প্যানেল যে ইফেক্ট আছে সেটাকে আমরা কন্ট্রোল করলাম। কিন্তু আমরা এটা কথাটা বলি না, আমরা বলি ফিক্সড ইফেক্ট মডেল। ওকে, আবার আমরা যখন আমাদের পেপার লিখি সেখানে আমরা ফিক্সড ইফেক্ট মডেল ইউজ করলে আমরা বলতে যে আমরা ফার্ম ফিক্সড ইফেক্ট মডেল ইউজ করছি। বাট এখন নট নেসেসারিলি you have to use always the farm fixed effect model। হ্যাঁ, আরেকটা খুবই ইম্পর্টেন্ট কম্পোনেন্ট আছে যেখানে বইয়ে বা কোথাও এই কথাটা অত ডিটেইলে বলা নাই, সেটা হচ্ছে ইয়ার ফিক্সড ইফেক্ট। হ্যাঁ, যেটা আপনারা বলতেছেন যে আমরা খুব টাইম ভেরিয়েন্ট ইস্যু নিয়ে লাফালাফি করলাম, সময় নিজেও কিন্তু একটা ইফেক্ট ফেলে। হ্যাঁ, যেমন 2001 এর একটা ইফেক্ট আছে, 2013 এর একটা ইফেক্ট আছে। সো উই ইউজ দ্য ইয়ার ফিক্সড ইফেক্ট, এবং আমাদের অ্যাকচুয়ালি উদ্দেশ্যটা হচ্ছে to control for all the time unit specific effects, to control for all time unit specific effects। Okay, so actually it is a series of time specific dummy variables। হ্যাঁ, একটু যদি দেখাই, আমি আমার কাছে যেটা প্রিপেয়ার করা নাই, লেট মি ট্রাই, দেখি আমি কি হয়। দেখতে পাচ্ছেন না স্ক্রিন? না না না, আমি তো শেয়ার করি নাই। এখন দেখতে পাচ্ছেন, এখন দেখতে পাচ্ছেন ঠিক না? আচ্ছা আসেন, সাপোজ আমাদের ফার্ম ফিক্সড ইফেক্টের, এটা হচ্ছে আমাদের ফার্ম ফিক্সড ইফেক্টের মডেলের কমান্ড। হ্যাঁ, কোয়াটলিটা মুছে দিলাম আমরা, কারণ আমরা রেজাল্টটা দেখতে চাই। ফিক্সড ইফেক্ট করতে চাই, ভিসিই এখন আমি লিখি নাই কারণ আমাদের অন্য জিনিস দেখতে চাচ্ছি, বাট ভিসিই ইউ ক্যান অ্যাপ্লাই হিয়ার অ্যাজ ওয়েল।
আমরা যেটা দেখতে যাচ্ছি যে ফার্ম ফিক্সড ইফেক্ট বা এখানে ডিস্ট্রিক্ট আইডি ফিক্সড ইফেক্ট, হ্যাঁ, এই পার্টিকুলার ডেটা সেটের জন্য ইট উইল বি লাইক ডিস্ট্রিক্ট আইডি ফিক্সড ইফেক্ট, মানে ডিস্ট্রিক্ট ওয়াইজ ফিক্সড ইফেক্ট দেখতেছে। পাশাপাশি আমি year fixed effect ও অ্যাপ্লাই করতেছি, so because I believe there are some effect of the time unit specific effect. So আমি কি করছি দেখেন, এখানে কোনো হাঙ্গামা নাই, শুধু I dot year বানায় দিছি। সো কি হলো জানেন, এখানে year এর একটা সিরিজ অফ টাইম স্পেসিফিক ডামি ভ্যারিয়েবল ক্রিয়েট হয়ে গেল। আমি যদি রান করি তাহলে আপনার রেজাল্ট দেখলে বুঝবেন। See, এখানে year 1993 একটা ভ্যারিয়েবল হিসেবে কনসিডার হয়েছে, 4 5 6 7 8 19 এরকম করে কনসিডার হলো। তার মানে সাপোজ ড্রপ হচ্ছে আপনার মেইন ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল যার ইফেক্ট আপনি দেখতে যাচ্ছেন, enroll math and some other variables are the controls. In that way they are using year as a control variables. Okay, and somehow results will also be different, minus 3.4262 minus 3. একটু তো চেঞ্জ হবেই, ঠিক আছে। এই গেল একটা কথা, টাইম ফিক্সড ইফেক্টের কথা আমি বললাম। তারপরে এছাড়াও আরেকটা খুব আমরা কমনলি দেখি, আমরা তো সময় পাচ্ছি না, আমি একটা পেপারও দেখাবো, রেকর্ড করে দিয়ে দিব বেটার। হ্যাঁ, সেটা হচ্ছে অনেক পেপার কি করে, ফার্ম ফিক্সড ইফেক্ট তাদের মেইন কনসার্ন না, হ্যাঁ, কারণ তারা ওই ইফেক্টটা দেখাতে চায়, রাদার দে আর কন্ট্রোলিং ফর ইন্ডাস্ট্রি ফিক্সড ইফেক্ট। হ্যাঁ, এটা বেশি কনসার্ন তাদের, কারণ তারা মনে করে ফার্ম টু ফার্ম যে ভ্যারিয়েশনটা আছে, সেই ভ্যারিয়েশনটার চেয়েও বেশি হচ্ছে ইন্ডাস্ট্রি ওয়াইজ যে ভ্যারিয়েশনটা। হ্যাঁ, এই কাজটা তারা কেন করে, এটা হচ্ছে ফর কন্ট্রোলিং ফর ম্যানুফ্যাকচারিং, কমার্স, রিটেল ফার্মস, হ্যাঁ, কন্ট্রোল ফর risk and performance across sector types। ঠিক আছে, কিছু আছে ম্যানুফ্যাকচারিং ফার্ম, কমার্স, রিটেল ফার্ম, তাতে ন্যাশনাল আলাদা হয়, রুলস রেগুলেশন আলাদা হয়। যেমন অনেকগুলো স্টাডি দেখবেন যখন ইউএস বেসড ডেটা হয় তখন তারা ইউটিলিটি ফার্মস কে ড্রপ করে, ফাইন্যান্সিয়াল ফার্মস কে ড্রপ করে, কারণ এই ফার্মস গুলার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের প্রেজেন্টেশন ডিফারেন্ট, তাদের রেগুলেশনস ডিফারেন্ট। সো এই ফার্ম গুলার কারণে রেজাল্ট বায়াসড। সো অনেক ক্ষেত্রে, সবসময় না, অনেক অনেক স্টাডি এই ইউটিলিটি এবং ফাইন্যান্স সেক্টরের ডেটাগুলোকে এক্সক্লুড করে তারপর স্টাডি করে। ঠিক আছে, আচ্ছা, ইন কেস অফ দ্য ইউএস ডেটা তাদের একটা কোডই আছে, এসআইসি কোড, আমি ফুল নেমটা ভুলে গেছি এখন। হ্যাঁ, ইন্ডাস্ট্রিয়াল কোড বোঝা যাচ্ছে, হোয়াট ইজ ফর এস, আমার সরি আমার মনে নাই। এটা একটা 4 ডিজিটস একটা নাম্বার। এই কোড নাম্বার দেখে আপনি বুঝতে পারবেন যে ফার্মটা ফুড ইন্ডাস্ট্রিতে আছে, সে হচ্ছে ট্রাভেল ট্যুরিজম ইন্ডাস্ট্রিতে আছে। তো এইটাকে জাস্ট কি করে জানেন, i.sic করে দিলে and i.year, এবং পরে আর এফই করলো না, কারণ আপনি ইন্ডাস্ট্রি ফিক্সড ইফেক্ট আবার ফার্ম ফিক্সড ইফেক্ট দুইটাই যদি একসাথে করেন তাহলে তো আপনি যাবতীয় ইফেক্টকে ক্যাপচার করে ফেলছেন, ইউ উইল নট গেট এনি ভ্যালিড কোএফিশিয়েন্ট, ঠিক না? সো যখন আপনি ইন্ডাস্ট্রি ফিক্সড ইফেক্ট ইউজ করবেন তখন আপনার ফার্ম ফিক্সড ইফেক্ট ইউজ করার দরকার নেই। হ্যাঁ, আইদার ওয়ান। এখন কোনটা করবেন সেটা হচ্ছে আপনার আগে রিসার্চাররা এই ফিল্ডে কি স্টাডি করেছিল, তারা কোনটাকে ভ্যালিড মনে করেছিল, আপনি কোনটাকে ভ্যালিড মনে করতেছেন, সামথিং লাইক দ্যাট। হ্যাঁ, বিষয়টা এরকম না যে ওইটা করলে আমার রেজাল্ট সিগনিফিকেন্ট আসবে, এমনি করলে আসবে না, না, which one is correct, go for that। এই ফিল্ডে আদার রিসার্চার্সরা কি ফলো করেছে, এবং আপনি যদি সেটা ফলো করতে না চান, শো আ ভ্যালিড রিজন যে এই এরা যেটা করছে এটা ভুল, আমি এভাবে করতে যাচ্ছি, মাই রেজাল্টস কাম আউট লাইক দিস। ঠিক আছে, ইন্ডাস্ট্রি ফিক্সড ইফেক্ট হতে পারে।
কান্ট্রি ফিক্সড ইফেক্ট হতে পারে। কান্ট্রি ফিক্সড ইফেক্টের কাজ কি? To capture the systematic differences in the financial environment across the countries. Bankruptcy laws, money laundering laws, election system আলাদা country to country. হ্যাঁ, স্টেট ফিক্সড ইফেক্ট হতে পারে, স্টেট টু স্টেট ভ্যারি করে ল। হ্যাঁ, আপনি ক্যালিফোর্নিয়া যদি ফার্ম খুলে বসেন, আপনি যেই কমফোর্ট জোনে থাকবেন, অন্য স্টেট আপনি সেটা পাবেন না। ঠিক আছে, তো আপনার হেডকোয়ার্টার কোথায়, এইরকম নানা রকম ইস্যুস আছে। কত কিছুকে যে ফিক্সড ইফেক্ট করা যায়, বাট রেগুলার প্র্যাকটিস হচ্ছে ফার্ম ফিক্সড ইফেক্ট, অল আর ডান। বাট আপনার যে বললাম যে ইট ডিপেন্ডস অন ইওর স্টাডি, যে ফার্ম ফিক্সড ইফেক্ট করলে তো হবে না। আপনার যদি ভেরিয়েশন অফ দি ইন্ডাস্ট্রিজ বেশি হয়, পিপল গো ফর দ্য ইন্ডাস্ট্রি ফিক্সড ইফেক্ট। আপনি যদি অনেক দেশ নিয়ে কাজ করেন, তাহলে ইন্ডাস্ট্রি সব বাদ, ইউ হ্যাভ টু ডু দ্য কান্ট্রি ফিক্সড ইফেক্ট, সামথিং লাইক দ্যাট। ইভেন মানে আমি এরকম পেপার পড়েছি যে সিইও or চিফ এক্সিকিউটিভ অফিসার ন্যাচারের উপর, then the people, the researchers do the fixed effect on the CEO. চিন্তা করেন, so it varies. Okay, আচ্ছা যাই হোক, কটা বাজে? 4:30 বাজে। তাহলে আমি এই ক্লাসটা রেকর্ড যা আমি ওই যে যেমন বললাম, যে স্টেট অফ ফাইলস, ডু ফাইলস, এগুলো সব দিয়ে দিচ্ছি, প্লাস প্রিন্সটন ইউনিভার্সিটির যে স্লাইড সেটা আমি দিয়ে দিচ্ছি। আমি আপনাদের কিন্তু প্রিন্সটন ইউনিভার্সিটির লিংকটাও দিয়ে দিয়েছিলাম, কারণ আমি শিওর যে কেউ ওইটা দেখেনও নাই, কিছুই করেন নাই। সো আমি ওটা ডাউনলোড করে দিয়ে দিচ্ছি, এটা আপনারা বাসায় পড়বেন, এবং এক্সামের জন্য যে থিওরিটিক্যাল কনসেপ্টস রাইটিং এর ইস্যুস গুলো আছে, আপনার ওই স্লাইড থেকে সুন্দর ছোট করে নোট করে দেওয়া আছে, সেটা আপনারা দেখতে পারেন। হ্যাঁ, যে হোয়াট ইজ ফিক্সড ইফেক্ট মডেল, হোয়াট ইজ র্যান্ডম ইফেক্ট মডেল, এগুলো তো আমাদেরকে আসলে জানতে হবে ফর দ্য এক্সাম পারপাস। অ্যাকচুয়ালি আমি জানি আপনার ক্লাসে এখন হয়তো 60% বুঝেছেন, বাট ফর এক্সাম পারপাস ইউ হ্যাভ টু রাইট, সো ইউ ক্যান ফলো দ্যাট ম্যাটেরিয়াল। ঠিক আছে, আর আমি তো বলে দিচ্ছি যে আপনাদের সেকেন্ড মিডের সিলেবাস ইজ আপ টু দা টাইম সিরিজ অ্যানালাইসিস রিলেটেড যা কিছু করানো হয়েছে, পরীক্ষা বোধহয় 13 তারিখে, ঠিক না? Yes, ma'am. তো সেই রিলেটেড ডিসকাশন তো আমরা অলরেডি করেই ফেলেছি। আর ওই মাইশা আমাকে একটা মেসেজ পাঠিয়েছিল, প্যানেল যেটা রিলেটেড যে আপনার অ্যাসাইনমেন্টটা, সেটা যেন পরীক্ষার পরে দেওয়া হয়। তো সেই দিন পরীক্ষা 13 তারিখে সে 14, 15, 16 তারিখে সেটা আমাকে সাবমিট করে দিবেন। ওকে ওকে ম্যাডাম। আর ফাইনাল টাইম সিরিজের ওইটা কি আগে দিয়ে দিব, 5 তারিখের মধ্যে দিয়ে দিব? সব একসাথে দেন, এখন পরীক্ষার পরে আচ্ছা পরে। আচ্ছা, ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ ম্যাডাম। হ্যাঁ, সব পরে পরীক্ষা আগে ভালো দেন। ঠিক আছে, তাহলে আমি ক্লাসে শেষ করি, বাট কেউ লিভ করবে না। আমি একটু আপনাদের অ্যাটেন্ডেন্সটা একটু স্ক্রিনশট নিয়ে নিই। হ্যাঁ, ম্যাম বৃহস্পতিবার কি ক্লাসটা হবে? হওয়ার একটা সম্ভাবনা আছে, দেখা যাক। হ্যাঁ, এমনি অন্য ক্লাস হবে না? চেয়ারম্যান স্যার, সরি, সাব্বির স্যারের ক্লাস? না ম্যাম, ওদিন স্যারের ক্লাস নেই। দেখা যাক। হ্যাঁ, আমি ওয়েডনেসডে এর মধ্যে কনফার্ম করব।